এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু এমসিকিউ এন্ড এমন কিছু টপিক বলে দিব যাতে করে তুমি একটা ক্লাস করে যদি এইচএসসি এক্সাম দাও এই টপিক থেকে কি কি কোশ্চেন আসবে সেগুলো তুমি কভার আপ করে ফেলতে পারবা এন্ড একটা ভালো মার্ক পারবা। তাই চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের চ্যাপ্টারটার নাম হলো বাংলাদেশের শিল্প। খুবই বড় একটা সেক্টর আমাদের দেশে। শিল্পের ভেতরে আমি তোমাদেরকে একটা মেজর ইনফরমেশন দিয়ে রাখি, এই চ্যাপ্টার থেকে তোমরা 10 মার্ক কমন পাবা এইচএসসিতে। ইয়েস, 10 মার্ক। আমরা গত ক্লাসে মানে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটাতে আমরা বাংলাদেশের কৃষি নিয়ে পড়ছি। সো কৃষির যে প্রোডাক্টগুলো উৎপাদন করা হয় ওইটা যদি প্যাকেজিং করে বাইরের কান্ট্রিতে সেন্ড করা হয় ওইটা তো শিল্পের ভিতরে চলে যাবে, তাই না? সো চলো আমরা দেখি কি কি এমসিকিউ আছে। প্রথম এমসিকিউ, উৎপাদিত দ্রব্যের প্রকৃতি অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়? উৎপাদিত দ্রব্যের প্রকৃতি মানে আমরা যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করব ওইটা অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়? শিল্পকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। এরপরে উৎপাদিত পণ্য ও সেবার ভিত্তিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা? দুইটা কোশ্চেনের মধ্যে পার্থক্য, একটা হলো দ্রব্যের প্রকৃতি, একটা হলো পণ্য ও সেবার ভিত্তিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। এরপরে কোনো শিল্পে মূল্য সংযোজন কম হলেও কর্মসংস্থান বেশি। কুটির শিল্প, এই যে আমাদের ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, এইগুলো থেকে আমাদের কেমন ক্যাটাগরির কোশ্চেন আসবে জানো? আমি তোমাদেরকে বলে দিই, মনে রাখবা আমাদের এই শিল্প চ্যাপ্টার থেকে অলওয়েজ তোমাকে মাথায় রাখতে হবে প্রতিটা শিল্পের মূলধনের পরিমাণ কত আর হলো তোমার সদস্য সংখ্যা কত। তোমার সংসদ সদস্য লিখতেছি আমি, সদস্য সংখ্যা কত, এই দুইটা জিনিস তুমি যদি বাসায় ভাইয়া এই চ্যাপ্টার থেকে নোট ডাউন করে ফেলতে পারো, আই ক্যান গ্যারান্টি এই চ্যাপ্টার থেকে তুমি 10 মার্ক হুবহু কমন পাবা। এই চ্যাপ্টার থেকে সিকিউ তোমাকে আহামরি কিছু বলবে না, উদ্দীপকে তোমাকে বলবে জনাব করিম এবং তার 5 বন্ধু মিলে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, এত টাকা তাদের কোম্পানিতে আসে, তারা এত টাকা দিয়ে বিজনেস করে, এতজন মানুষ। তোমাকে ফাইন্ড আউট করতে হবে সেটা কোন ধরনের ব্যবসা, বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির, কোনটা। এটার জন্য তুমি খাতার ভেতরে তোমাকে আজকে আমি একটা টাস্ক দেই। টাস্কটা হলো তোমার এই ক্লাসটা করার পর তোমার অর্থনীতি দ্বিতীয় পত্রের থার্ড চ্যাপ্টারটা বের করে দেন তুমি প্রতিটা শিল্পের মূলধনের পরিমাণ কত, সদস্য সংখ্যা কত, এগুলোকে একটা লিস্ট করে ফেলো। ইউ উইল থ্যাঙ্ক মি আফটার ইউর এইচএসসি এক্সাম ডেফিনেটলি। পরে যাচ্ছে, মালিকানার ভিত্তিতে বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়? মালিকানার ভিত্তি মানে মালিকের ভিত্তিতে 5 ভাগে ভাগ করা হয়। একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কি বলা হয়? একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আমরা ফার্ম বলে থাকি। এখন তোমাদেরকে একটা জিনিস বলি, ফার্ম হলো মনে করো আমাদের দেশের ঔষধ সেক্টর। ফার্ম আর শিল্পের মধ্যে পার্থক্য হচ্ছে, মনে করো আমাদের দেশের ঔষধ সেক্টর। এখন আমাদের দেশের এই যে ঔষধ সেক্টর, এখানে যদি আমি একটা কোম্পানির কথা বলি যেমন স্কয়ার, আমি যদি শুধুমাত্র স্কয়ারের কথা বলি তাহলে এটা একটা ফার্ম। কিন্তু আমি যদি আমাদের দেশের পুরা তোমার ফার্মেসি সেক্টরের কথা বলি সেটা হয়ে যাবে শিল্প। তার মানে অনেকগুলো ফার্ম মিলে আমার শিল্প তৈরি হয়ে থাকে। অনেকগুলো ফার্ম মিলে আমরা কি তৈরি হয়ে থাকে, মানে শিল্পের ক্ষুদ্রতম একককে আমরা ফার্ম বলে থাকি। বাংলাদেশের শিল্পখাত কয়টি উপখাতে বিভক্ত? বাংলাদেশের শিল্পখাত 5টি উপখাতে বিভক্ত, মাত্র 5টি উপখাতে বিভক্ত। শিল্পদ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় শিল্প কাঠামোকে কয় ভাগে ভাগ করা হয়? শিল্প কাঠামোকে ভাগ করা যায় আমাদের 2 ভাগে। শিল্প কাঠামোকে আমরা মেজর 2টা ভাগে ভাগ করতে পারি। এরপরে, একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতার জন্য কোনটি প্রয়োজন? একটা দেশের অর্থনৈতিক গতিশীলতার জন্য আমাদের শিল্পের উন্নয়নের প্রয়োজন। দেখো এখানে কয়েকটা জিনিস আছে। একটা হলো গতিশীলতা বলতে বোঝায় আমাদের অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আপগ্রেড হচ্ছে। একটা দেশের অর্থনীতিতে যদি শিল্পখাতের অনেক বড় অবদান দেখতে চাও তাহলে দেখবা শিল্পখাত ডে বাই ডে কতটুকু আপডেট হচ্ছে। যদি আপডেট হয় ডেফিনেটলি ওই দেশে শিল্পের উন্নয়ন হয়ে যাচ্ছে। শিল্পখাতে নিয়োজিত শ্রমশক্তির কত শতাংশ ক্ষুদ্র ও কুটির শিল্পে নিয়োজিত? এটা অনেক মেজর একটা প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কত পার্সেন্ট? এটা হবে হলো 89%। স্বাধীনতার পর থেকে প্রায় 12 ভাগ শিল্প রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল কোন আদর্শে? সমাজতান্ত্রিক আদর্শে। তার মানে আমরা জানি আমাদের দেশে স্বাধীনতার পর মানে 1971 সালের পর শিল্পের প্রায় 12%
রাষ্ট্র নিজের কাছে নিয়ে নিছে। এটার মেন রিজন কি? এটার মেন রিজন হলো সমাজতান্ত্রিক। রাষ্ট্র মনে করছে আমরা যদি নিজেরা নিজেদের মতো করে কন্ট্রোল করি, বা আমি যদি এখানে আমার মাথা আনি, তাহলে আমরা এটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবো, কোনো প্রাইভেট সেক্টর আসতে পারবে না। এটা অনেক বড় একটা ভুল। কারণ দেখো, প্রাইভেট আর পাবলিক দুইটা কোম্পানি যদি একত্র হয় তাহলে কিন্তু ফ্লারিশ করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়, রাদার দেন এটাকে কুক্ষিগত করে নিজের কাছে রাখা। এরপরে মিল্ক বিটা কোম্পানি কিরূপ প্রতিষ্ঠান? অলওয়েজ মাথায় রাখবা, মিল্ক বিটা কোম্পানি একটা ফার্ম। তোমাদেরকে মিল্ক বিটার আমি মানে উৎপত্তিটা বলি। মিল্ক বিটা যখন স্টার্ট হয়, মিল্ক বিটা প্রথমে একটা সমবায় সমিতি ছিল। কি ছিল জানো? মিল্ক বিটা প্রথমে একটা সমবায় সমিতি ছিল, সমবায় সমিতি। এখন সমবায় সমিতি কি? মনে করো তোমরা 10 জন বন্ধু একত্র হইছো, তোমাদের মেন টার্গেটটা হইলো যে তোমাদের আমিষের অভাব তোমরা পূরণ করবা, সুষম খাদ্যের অভাবটা পূরণ করবা। সো মিল্ক বিটা এই এস্টাবলিশমেন্ট হয়েছে এইভাবে যে আমাদের সদস্য বা আমাদের এই সমিতির যে সদস্যরা আছে তাদের বাচ্চাদের এবং তাদের পরিবারের মানুষের তোমার মানে দুধের যে চাহিদা সেটা পূরণ করা হবে। ওকে, এখন এই পূরণ করতে গিয়ে তারা দেখলো আরে এটা তো পুরো দেশের মানুষের চাহিদা। সো তখন তারা কী করলো, বিজনেসটাকে তারা দেখলো তাদের প্রোডাক্ট বাইরেও বিক্রি হচ্ছে। এইভাবে তারা আস্তে আস্তে একটা ফার্মে রূপান্তর হয়ে যায়। এরপরে বাংলাদেশের অধিকাংশ শিল্প কোন ধরনের পণ্য উৎপাদিত হয়? বাংলাদেশের অধিকাংশ শিল্পে প্রাথমিক পণ্য উৎপাদিত হয়, যেগুলোকে আবার পরবর্তীতে প্যাকেজিং অ্যান্ড অল দ্যাট করতে হয়। কোন শিল্প ভোক্তাদের বহুমুখী চাহিদা পূরণ করে? ডেফিনেটলি এটা ক্ষুদ্র শিল্প, অনেকগুলো চাহিদা পূরণ করে। কারণ ক্ষুদ্র শিল্পে ছোটো ছোটো করে অনেকগুলো প্রোডাক্ট, যেমন ক্ষুদ্র কুটির শিল্প আছে। যেমন মনে করো তুমি যদি কোনো কাঠের দোকানে যাও, যা দেখবা ছোটো ছোটো অনেক কিছু আছে। তো অনেকগুলো অভাব পূরণ করে থাকে। কোন আমলে এদেশে বৃহৎ শিল্প গড়ে ওঠেনি? ব্রিটিশ আমলে এদেশে বৃহৎ শিল্প গড়ে উঠতে দেওয়া হয়নি, কারণ ইংরেজরা বা ব্রিটিশরা তারা অলওয়েজ চাইতো যে আমরা যাতে তাদের থেকে নিচু পর্যায়ে থাকি। বাংলাদেশ সরকার কোন শিল্পনীতির মাধ্যমে ব্যক্তি মালিকানায় ছাড় দেওয়া শুরু করে? শিল্পনীতির মাধ্যমে ব্যক্তি মালিকানায় ছাড়া শুরু করে। এটা হলো 1986 সাল। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে বর্তমান শিল্পনীতি কত সালের? যারা জানো কমেন্ট সেকশনে জানাই দাও আমাকে। পাট, বস্ত্র, চিনি, কাগজ সবই কোন শিল্পের অন্তর্গত? এগুলো আমাদের ভোগ্য শিল্প। এই সবগুলো আমরা ভোগ করি। পাট আমরা ভোগ করি, বস্ত্র, চিনি, কাগজ সবগুলো আমরা ভোগ করি। এরপরে অনেকে বলতে পারো ভাই এগুলো তো কৃষি। দেখো, এগুলো আমরা কোন ধরনের পণ্যের শিল্প? পণ্য, ভোগ্য পণ্য, এগুলো আমরা ভোগ করি, কনজিউম করি। এরপরে কোন শিল্পে শ্রমনির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করা হয়? এটা হলো বস্ত্র শিল্পে শ্রমনির্ভর উৎপাদন কৌশল, কারণ শ্রমিকরা উৎপাদন করে থাকে। কোন শিল্পে মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করা হয়? এটা হলো ভারী শিল্প। মূলধন নিবিড় মনে করো জাহাজ, তারপর মানে সাবমেরিন, প্লেন, তারপর হলো তোমার আর কি রেলগাড়ি, তারপর হলো ট্রেন, তারপর হলো তোমার আরও যা এগুলো ভারী জিনিসপত্র আছে, ওগুলো মূলত টাকা পয়সাগুলোতে বেশি ইনভেস্ট করতে হয়। 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা এরকম। শিল্পায়নের গতিকে বেগবান মানে কি? সচল রাখতে, মানে স্পিডে সামনের দিকে আগে নিয়ে যেতে কোনটি যুগ উপযোগী শিল্পনীতি? মানে আমাদের দেশ তো মানে প্রতি শতকেই বা প্রতি যুগেই কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, যেমন তুমি দেখো এখন পুরাটাই হলো এআই এর উপরে আমাদের সব কিছু চলতেছে। এটা কি 10 বছর আগে ছিল না। অ্যান্ড কোন যুগ সবচেয়ে পারফেক্ট শিল্পনীতি কোনটা ছিল? আমাদের 2010 সালের শিল্পনীতিটা আমাদের সবচেয়ে পারফেক্ট ছিল। আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের গুরুত্ব বেশি? মনে রাখবা, আন্তর্জাতিক বাজারে আমাদের শিল্প পণ্যের গুরুত্ব অনেক বেশি, যেগুলোকে আমরা বিক্রি করে মুনাফা অর্জন করতে পারি, প্লাস বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এরপরে ক্ষুদ্রায়তন শিল্পে, মানে যেগুলো ছোট আয়তনের শিল্প হয়ে থাকে, শিল্পের মধ্যে সর্বাধিক কর্মসংস্থান রয়েছে কোন খাতে? অলওয়েজ খাদ্য ও প্রক্রিয়াজাতকরণ খাত। কেন? কারণ এই সেক্টরটা অনেক ব্রড। খাদ্যর ক্ষেত্রে মনে করো, খাদ্য উৎপাদনশীলতার ক্ষেত্রে তুমি যত মানুষ আনবা তত আরও মানুষ প্রয়োজন হবে, কারণ মানুষ তো খাবার খাইতে, এই সেক্টরটা ইটসেলফ আ বিগ ফ্যাক্টর। 2022 অর্থ বছরে হিসেব অনুযায়ী জিডিপিতে তোমার শিল্প খাতের অবদান কত? 37.07%। কোন শিল্পে, দেখো এই যে একটু আগে আমি তোমাদেরকে যেগুলো বললাম মূলধন আর সদস্য, দেখো কীরকম প্রশ্ন আসে। কোন শিল্পে স্থায়ী সম্পদের মূল্য 10 লাখ টাকার নিচে? কুটির শিল্পে। একটা জিনিস পেয়ে গেলে এই জিনিসটা যদি উদ্দীপকে দিয়ে দিত, একটা সৃজনশীল হয়ে যেত, কুটির শিল্প সম্পর্কে ব্যাখ্যা করে দিতা। এরপরে বাংলাদেশের সর্বশেষ শিল্পনীতি কত সালে প্রণীত হয়? 2022 সালের শিল্পনীতি চলতেছে বর্তমানে বাংলাদেশে। অ্যান্ড এবার যেহেতু নির্বাচন হলো, নির্বাচনের পর তোমার এই শিল্পনীতিটা আবার পরিবর্তন হয়ে যাবে। ওকে,
শিল্পনীতি 2016 অনুসারে বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়? 12টা ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের শিল্পকে 12টা পার্টিকুলার সেক্টরে ভাগ করা হয়েছে। অতি ক্ষুদ্র শিল্পকে শ্রমিকের সংখ্যা কত? এই যে বারবার বলতেছি, শ্রমিকের সংখ্যা আর মূলধন নোট করে ফেলো। অতি ক্ষুদ্র শিল্পের শ্রমিকের সংখ্যা কতজন হয়ে থাকে? 1 থেকে 25 জন হয়ে থাকে। এরপরে পারিবারিক সদস্য নিয়ে সর্বোচ্চ 15 জন শ্রমিক নিয়ে কোন শিল্পের অন্তর্ভুক্ত? এটা হলো কুটির শিল্প। ওকে, যেখানে 10 লাখ টাকা লাগে। শিল্পনীতি 2022 অনুসারে ম্যানুফ্যাকচারিং ক্ষুদ্র শিল্পে সর্বোচ্চ শ্রমিক কি? ম্যানুফ্যাকচারিং মানে হলো উৎপাদন খাত। ম্যানুফ্যাকচারিং মানে কি? উৎপাদন খাত। মনে করো কোনো কিছু তৈরি করা বা উৎপাদন করে, এটাকে ম্যানুফ্যাকচারিং খাত বলা হয়। এখানে শিল্পের সর্বোচ্চ শ্রমিক কতজন? 120 জন। সর্বোচ্চ শ্রমিক কতজন? 120 জন। কোন শিল্পে নিজেদের উদ্ভাবিত যন্ত্র দ্বারা উৎপাদন করা হয়? এটা হলো কুটির শিল্পে। ওকে, জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীল কোন শিল্পের সাথে সম্পর্কিত? জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীলতা মানে হইলো আমাদের একটু যেটা আমাদের জন্য একটু সংবেদনশীল, এটা কোন শিল্পের সাথে? এটা হলো সংরক্ষিত শিল্প। এই যে দেখো এখানে মাইক্রো শিল্প, সংরক্ষিত শিল্প, হাইটেক শিল্প, অগ্রাধিকার। তুমি তোমার খাতার ভিতরে যদি এইগুলোকে এরকম সুন্দরভাবে অ্যাসেম্বল করে নোট করে ফেলো, তাহলে তোমার জন্য প্রতিটা জিনিস অনেক ইজিয়ার হয়ে যাবে। ওকে, আমি যদি আরেকবার একটু সামারি করাই, এই চ্যাপ্টার থেকে আমরা অলওয়েজ এই ক্লাসটা করার পরে তোমাদের টাস্ক হলো তোমার বইয়ের ভিতরে যত ধরনের শিল্প আছে, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, মাইক্রো শিল্প, হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, তারপর হলো যত ধরনের শিল্প আছে সেগুলোকে তুমি তোমার মূলধন সেই শিল্পগুলো শুরু করার জন্য মূলধন এবং সদস্য কতজন প্রয়োজন এই অনুযায়ী খাতায় নোট ডাউন করে ফেলবা। তাহলে দেখবা তুমি এই চ্যাপ্টার থেকে আমি যে এমসিকিউ পড়ালাম এগুলো থেকেও তোমার এক্সামে কমন পাচ্ছ এবং সিকিউতেও কমন পাচ্ছ। সো অর্থনীতি দ্বিতীয় পত্রের অর্থনীতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের শিল্পের চ্যাপ্টার থেকে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে।